আই এম ফিলিং সো টায়ার্ড। সারাদিন এত স্ট্রেস গেছে, বাপরে বাপ, বড্ড ঘুম পাচ্ছে। গুড নাইট রুদ্র। না রুদ্র, What happened, sweetheart? আমরা তো এখন হাজব্যান্ড এন্ড ওয়াইফ, সেটা ভেবেই আমি। হ্যাঁ রুদ্র, আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ বলেই তো আমি পিছিয়ে যেতে পারলাম, বলো। আমি জানি আমি আমি কাজটা খুব একটা ঠিক করলাম না, কিন্তু রুদ্র এই অধিকারটা তো আমি শুধুমাত্র তোমার উপরেই দেখাতে পারি। রুদ্র, সামনে আমার অস্ট্রেলিয়া সিরিজ, আর এই সিরিজটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, তুমি তো জানো। তাই আমি আর এখন কোনো দিকে কনসেন্ট্রেট করতে চাইছি না রুদ্র। আমি এই সিরিজটা খেলে আসি, তারপর না হয় আমরা দূরে কোথাও একটা হানিমুনে যাব। সেখানে শুধু তুমি আর আমি, আমাদের কেউ ডিস্টার্ব করতে পারবে না। আমরা একসাথে অনেক টাইম স্পেন্ড করব, আমরা একসাথে পাশাপাশি বসে সানসেট দেখব। আলিয়া, আমি তো আমাদের হানিমুনটা ফ্রান্সে প্ল্যান করেছি, কিন্তু সেটা তোমার অস্ট্রেলিয়া সিরিজের পর, সেটা তো অনেক দেরি হয়ে যাবে। আসলে তুমি তো খেলাধুলোর জগতের মানুষ নও, তাই তুমি ঠিক বুঝতে পারছো না। খেলায় না অনেকটা আগে থেকে কনসেন্ট্রেট করতে হয়। এই যেমন ধরো, মাসের পর মাস আমি নিজেকে প্রিপেয়ার করে তারপর যদি মাঠে নিজের বেস্টটা না দিতে পারি, তাহলে এই কম্পিটিশনের জগতে টিকে থাকাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তাই আমি নিজেকে অন্যমনস্ক করতে চাইছি না। অ্যান্ড আমরা তো স্বামী স্ত্রী, তাই না? তো আমরা আজ কাছে আসি বা কাল, সেটা তো কোনো ম্যাটার করে না। আর রুদ্র, তোমার তো সামনে ডক্টরেটের পেপার সাবমিশন, সো সেদিকেও তো তোমাকে কনসেন্ট্রেট করতে হবে, তাই না? মন খারাপ লাগছে? কি ভাবছো? তুমি ভাবছো যে আলিয়া তাহলে এত তাড়াতাড়ি কেন বিয়েটা করতে বললো? তোমার থেকে বড় মেন্টাল সাপোর্ট আছে আমার আর কেউ নেই রুদ্র। আমি যদি তোমাকে খড়কুটোর মতো আঁকড়ে ধরতে না পারতাম, তাহলে তো খেলা অনেক দূরের কথা। বেঁচে থাকাটাই আমার কাছে তাই হয়ে দাঁড়াচ্ছিল। তাই তো বলছি, এখন এসব কথা থাক। তার মানে আলিয়া, এই কটা দিন আমরা একই ঘরে একই সঙ্গে থাকবো, কিন্তু কাছাকাছি। এই তো আমি তোমার কাছেই আছি রুদ্র। বউকে আর কত কাছাকাছি চাই রুদ্রবাবু? তুমি যখনই চাইবে আমাকে ঠিক এতটাই কাছাকাছি পাবে। চিন্তা করছো কেন তুমি? কি হয়েছে আমার বেবি? কই দেখি, রাগ হয়েছে নাকি? দেখি দেখি মুখটা দেখি। হ্যাঁ আলিয়া, আলিয়া তুমি কি ঘুমিয়ে পড়েছো? না দাদা ভাই, আসছি, দাঁড়াও। হ্যাঁ দাদা ভাই বলো। তোমার সঙ্গে কয়েকটা কথা ছিল, খুবই ইম্পর্টেন্ট, ক্রিকেট নিয়ে। এত রাতে? জানি অনেকটাই রাত হয়ে গেছে, আসলে খুবই আর্জেন্ট, বুঝলি তো। শুধু জানিস আমাদের ক্রিকেট নিয়েই ব্যবসা, আর আমাদের উমেন্স প্রিমিয়ার লিগে একটা টিমও আছে যার ক্যাপ্টেন আলিয়া। তো সেই ব্যাপারে একটু ডিসকাশন করতে এসেছিলাম। আর এখন তো আলিয়া একা না, এখন তো উমাও আছে, মানে দুজনেই বাড়ি দুই বউ ক্রিকেটার। তো সে ব্যাপারে একটু আলোচনা করার ছিল। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। দাদা ভাই তুমি চলো, আমি আসছি। এসো। রুদ্র, তুমি ঘুমিয়ে পড়ো কেমন? আমি একটু পরেই আসছি।
বলো দাদা ভাই, এত রাতে তুমি আবার আমাকে কি কথা বলবে? আলিয়া, আই এম রিয়েলি সরি এত রাতে তোমাকে আমি ডিস্টার্ব করলাম, কিন্তু ব্যাপারটা না খুবই জটিল। ব্যাপারটা আমার বাবাকে নিয়ে প্রচন্ড টেনশনে আছি আমি। আঙ্কেলকে নিয়ে? কেন, কি হয়েছে আঙ্কেলের? এই উমার ক্রিকেট খেলাটাকে বাবা কিছুতেই মেনে নিতে পারছে না। বাবা প্রচন্ড টেনশন করছে এই ক্রিকেট খেলাটাকে নিয়ে উমার, কিন্তু কেন করছে আমি বুঝতে পারছি না। কেন করবে না বলো তো? দেখো, উমা আমার শত্রু, আর আঙ্কেল চায় না যে উমা ক্রিকেট খেলুক। আর শুধু আঙ্কেল কেন, ড্যাডও চায় না যে উমা ব্যাট হাতে মাঠে নামুক। না আলিয়া, শুধু তোমার শত্রু বলেই বাবা চাইছে না উমা ক্রিকেট খেলুক এমনটা আমার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে এর পিছনে অন্য কোনো কারণ আছে। আচ্ছা আলিয়া, তুমি কি কিছু জানো? মানে তোমার বাবা কখনো এই ব্যাপারে আলোচনা করেছে তোমার সঙ্গে? না দাদা ভাই, দেখো, ড্যাড আর আঙ্কেল দুজনেই আমাকে খুব ভালোবাসে, আর তাই ওরা চায় না যে আমার কম্পিটিটর মাঠে নামুক। এছাড়া আর কি কারণ হবে বলো তো? না আলিয়া, আমি ব্যাপারটা এত ইজি ভাবে নিতে পারছি না। দিন দিন যে বাবার সিচুয়েশন দেখছি না, তুমি ভাবতে পারবে না। মানে টেনশনে খাচ্ছে না, দাচ্ছে না, ঘুমোচ্ছে না, কারোর সঙ্গে কথা বলছে না। এরকম ভাবে চলতে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে লোকটা। একটা কিছু করতেই হবে। আচ্ছা আলিয়া, আলিয়া তোমার থেকে আমার একটা হেল্প চাই। হ্যাঁ দাদা ভাই, নিশ্চয়ই, বলো কি হেল্প চাই। বলছি, আমি শুনলাম সিলেকশন করতে আসছে ত্রিদীপ সেন, অনিক দাশগুপ্ত আর বিমল চক্রবর্তী। আমাদের যে করেই হোক ইনফ্লুয়েন্স খাটিয়ে এনাদের রাজি করতেই হবে, মানে উমা যাতে সিলেক্ট না হয়। আমি তো শুনেছি তোমার সঙ্গে এই তিনজনের খুব ভালো কানেকশন, তাই না? হ্যাঁ। ব্যাস, তুমি একটু কথা বলো না ওদের সঙ্গে, যদি উমার সিলেকশনটা আটকানো যায়। সরি দাদা ভাই, এখন এই মুহূর্তে ফোরফ্রন্টে এসে আমি উমার বিরোধিতা করতে চাই না। দেখো, আমি যদি এখন এটা করি তাহলে উমা অভি দুজনেই বুঝে যাবে যে রুদ্র আর আমার বিয়েটা পুরোপুরি একটা নাটক। হ্যাঁ, সেটা হয়তো সত্যি, কিন্তু আমি এখন সবাইকে সেটা জানাতে চাই না। আর সেই জন্যই তো আমি মুখে বলছি যে আমরা দুই যা একসাথে খেলবো, আমি উমার ভালো করব। এই ইমেজটাকে খাড়া করেই আমাকে এখন উমার সঙ্গে সঙ্গে চলতে হবে। আর তারপর আমি যেই সুযোগ পাবো অমনি আমি উমাকে পেছন থেকে এমন আঘাত করব যে উমা আর উঠে দাঁড়াবার সাহসও পাবে না। বুঝতে পারছি আলিয়া। দেখো, বিড়ালের গলায় কাউকে তো ঘন্টি বাঁধতেই হবে। মানে তুমি যদি কথা না বলো তাহলে কে বলবে বলো? মানে উমাকে আটকাতে তোমার থেকে বেটার কেউ পার মানে? না দাদা ভাই, একেবারেই না। সেটা তুমি আর আঙ্কেল গেলেই হয়ে যাবে। কিন্তু একটার দিকে তোমায় খেয়াল রাখতেই হবে, মানে সিলেকশন ম্যাচে উমা যেন কোনো মতেই ভালো না খেলে। ডান। আরশোলা, আরশোলা, আরশোলা। আমি আসলে ভয় পাই না। পাও না? ও আচ্ছা। আরশোলা, গো, যা। হুস, হুস, হুস। চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। এবার বলুন, আপনি এখানে কি করছেন? আমি কটা বাজে জানো? কটা বাজে? 5টা বেজে গেছে। প্র্যাকটিস করতে যাবে না নাকি? 5
5টা বেজে গেছে। হ্যাঁ, এরে দেরি হয়ে গেল। খুব দেরি হয়েছে। আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ, এই ঘরে না আরশোলা টারশোলা নেই, তবে এই ঘরে অনেক ইঁদুর আছে যাদের কুটকুট করাটাই স্বভাব। আচ্ছা আপনি ঘুমাচ্ছিলেন তো এখানে, তাহলে এখানে কি করছেন? ওমা, সকালে রোদটা যখন তোমার ঘুমন্ত মুখের উপরে পড়ে তখন মনে হয় এই পৃথিবীতে যদি সব থেকে পবিত্র কিছু হয়ে থাকে তাহলে সেটা তোমার মুখ। তোমার মুখ ফুটে ওঠে, এখনো মিথ্যের ছাপও পড়েনি। এইভাবেই থেকো ওমা, এইভাবেই পবিত্র থাকুক তোমার মুখ। আর দেখো, ঘুম থেকে উঠেছিলাম তোমাকে ডাকার জন্য, কিন্তু তোমাকে দেখলাম আর কন্ট্রোল করতে পারলাম না। না মানে সে তো ভালো হলো, তোমার চোখ খুলে গেল। আর একটু দেরি হলে কিন্তু আরো বড় কি কেস। কেস এই এক ঘরে দুজনে থাকাটাই হলো সব থেকে বড় কেস, বুঝলে? কেন? কেন মানে দেখো, তোমরা তো আমি আগেই বলেছি যে তোমাকে আমি কতটা ভালোবাসি। এই তুমি যখন আমার সামনে থাকো তোমাকে তোমাকে আদর করতে ইচ্ছে করে, মানে ইচ্ছে করে তোমার গালগুলো এভাবে চটকা চটকা কুচু 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 করতে, আর তারপরেই মনে হয় যে সাট করে তোমাকে টেনে নিয়ে আর একটা কন্ট্রোল কন্ট্রোল অভি কন্ট্রোল কন্ট্রোল। একটু বেশি বলে ফেললাম না? আমি গিলে নিলাম গিলে নিলাম। আমাকে ভরসা করে উমাই বাড়িতে এসেছে, ওর ভরসা আমি কখনো ভাঙতে দেব না। চায়ের টেবিলে আজকে বাবার সাথে কথা বলতে হবে, উমার বাবার মৃত্যুর রহস্য নিয়ে। উমা, এ কি উমা? উমা, এসব খেলে কিন্তু তুমি মোটেই নিজের ফিটনেস ধরে রাখতে পারবে না, বুঝলে? উমা, তুমি একজন প্লেয়ার। হ্যাঁ, তুমি আগে এসব করেছো ঠিকই, কিন্তু এখন তোমাকে বড় ম্যাচে খেলতে হলে, ভালো জায়গায় খেলতে হলে নিজের ফিটনেসটা ধরে রাখা খুব ইম্পর্টেন্ট। এই শোনো, সকালে উঠে দুটো পাউরুটি আর চা খুশি খেয়ে নিয়ে পেট ভরে নেওয়াটা কিন্তু মোটেই কাজের কাজ নয়। এই নাও, ধরো। এসব প্রোটিন শেক টেক আমার লাগবে না। আমি গ্রামের মেয়ে, মাঠে ঘাটে পরিশ্রম করে বড় হয়েছি। আমার ফিটনেস ধরে রাখার জন্য এসবের দরকার নেই। তবুও উমা, দেখো, একটা মিনিমাম ডায়েট চার্ট তো সবাই ফলো করে। একজন বড় প্লেয়ার হতে গেলে এগুলো মাথায় রাখা খুব জরুরি উমা। আর আবার তো নিজেরই ডায়েটিশিয়ান আছে, তুমি তার সাথে কনসাল্ট করে একবার নিজের একটা ডায়েট চার্ট বানিয়ে নাও না। তুমি আমার ডায়েট চার্টও শেয়ার করতে পারো উমা, আমার কোনো প্রবলেম নেই, এতে তোমারই উপকার হবে। তারপর সেই খাবারে ওষুধ মিশিয়ে দিতে পারলেই ব্যাস, আমার খেলাটা বন্ধ হয়ে যাবে। এবারেও কি ওই রকমই প্ল্যান করেছো নাকি? কিন্তু এইবারে কিন্তু তোমার কোনো প্ল্যান আর সফল হবে না, কারণ আগের বার যে তুমি পিসিমণিকে দিয়ে আমার খাবারে ওষুধ মিশিয়েছিলে সে কথা আমি জানতে পেরে গেছি। তাই বলছি এবার একটু অন্য কিছু ভাবো, নতুন কিছু। আমি জানি উমা, আমি জানি আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, আর দেখো সেই জন্যই আমি আজ সব কিছুতে হেরে বসে আছি। জানো তো, আমার না আজ পর্যন্ত নিজেকে নিয়ে খুব গর্ব ছিল যে আমি আলিয়া ঘোষ, আই এম দ্য বেস্ট, আমি কোনো কিছুতে হারতে পারি না।
কিন্তু না উমা, তুমি আমার সেই গর্ব, সেই অহংকার সবকিছু ভেঙে দিয়েছো। আমি আজ তোমার সামনে দাঁড়িয়ে থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছি উমা। বলো, ধরবে না আমার হাত? উমা তাই নাকি? আমার বন্ধু হবে? হ্যাঁ উমা, বিশ্বাস করো। আমি এখন চাই আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার হয়ে খেলি, দেশের হয়ে খেলি, কিন্তু সেটা লড়াই করে নয়, একে অপরকে সাপোর্ট করে মাঠে নামি। এই খাবার আমি নিজেও খাই উমা, এতে কিচ্ছু মেশানো নেই, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আর তোমার যদি আমার ডায়েটিশিয়ানকে বিশ্বাস না হয়, তাহলে তুমি অন্য একজন ডায়েটিশিয়ানকে দিয়ে নিজের ডায়েট চার্ট বানিয়ে নাও না। দেখো উমা, তোমার শরীরে কিন্তু ফ্যাট জমতে পারে, তোমার ফিটনেসের অভাব হতে পারে, সেই জন্যই আমি বলছি। কিন্তু দাঁড়াও, কি খেতে হবে বলো। সত্যি উমা, এই নাও ধরো। দেখি তোমাকে আরো একবার বিশ্বাস করে। জানো তো, আমি কিন্তু কখনো তোমাকে আমার শত্রু বা প্রতিদ্বন্দ্বী ভাবিনি। এই যে আমার খেলতে আসা, আমার এত লড়াই, এই এই সবটা কিন্তু আমার নিজের জন্য। আর এখন তো আমরা একই বাড়ির বোন। আমি তো চাই আমরা সকলে মিলে একসঙ্গে খুব ভালো থাকবো। আমরা দুই বউ মিলে এই বাড়ির প্রত্যেকটা মানুষকে খুব ভালো রাখবো। আর তাছাড়া আমাদের ওপরে তো বড়দি ভাইও আছে। আমাদের সকলকে যখন একই সাথে থাকতে হবে, আমিও চাই না আমাদের মধ্যে কোনো ঝামেলা বা অশান্তি থাকুক। উমা, থ্যাংক ইউ সো মাচ উমা। তুমি এই শেষবারের মতো আমাকে ভরসা করে দেখো। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে আর কোনোদিনও ঠকাবো না, আই প্রমিস। আমি জানি এখন এই মুহূর্তে তোমার সবকিছু ভুলে যাওয়া সম্ভব নয়, হ্যাঁ সেটাই স্বাভাবিক, কিন্তু তুমি দেখো, সময় সবকিছু ঠিক করে দেবে। খেয়ে নাও। মা, হ্যাঁ, আপনি এখানে কি করছেন? আমি দেখছিলাম আমার দুই নাত বউকে। আলিয়াকে আমি এবারের বউ হিসেবে মেনে নিতে পারিনি ঠিকই। আমার বড় নাত বউ তো খুব ভালো মনের মানুষ, ওমাও খুব ভালো। আলিয়া যদি ওদের সঙ্গে থেকে এরকম ভালো হয়ে যায়, তাহলে আমাদের সংসার একেবারে জমজমাট হয়ে উঠবে, তাই না? হ্যাঁ মা। একটু আগে আলিয়া রোমা হাত ধরাধরি করে কথা বলছিল, আমার খুব ভালো লাগছিল। ওরা দুটিতে যদি বন্ধু হয়ে যায়, তাহলে এর থেকে আনন্দের আর কিছুই হতে পারে না, বলো? ঠিক বলেছেন মা। সত্যি তো, এই বাড়ির দুটো বউ যদি একসঙ্গে খেলে, বাড়ির নাম উজ্জ্বল করে, এটা তো সকলেরই আনন্দের মা। তাই তো, তুমি আমি না হয় সারা জীবন ঘর গৃহস্থানের কাজে কাটিয়ে দিলাম। ওই যে তোমরা কি যেন বলো, ওই হাউস ওয়াইফ নাকি, তাই না? কিন্তু আমার নাত বউরা যদি কিছু করে, নিজের পায়ে দাঁড়াতে পারে, তাদের নাম ডাক হয়, তাহলে আমাদের আনন্দ হবে না, বলো? নিশ্চয়ই হবে মা, নিশ্চয়ই হবে। আমি তো বিশ্বাস করি আপনার, বাবার, আপনাদের সকলের আশীর্বাদে, শুভেচ্ছায় আমাদের বাড়ির উপর থেকে সব বিপদ, সব অশান্তি কেটে যাবে মা। সব ভালো হবে। ও মা, তোমরা উঠে পড়েছো? আমাকে ডাকোনি কেন? দাঁড়াও, তোমার জন্য আমি এক্ষুনি চা করে আনছি। দাঁড়া। কোথায় যাচ্ছিস তুই এখন? প্র্যাকটিসে। প্র্যাকটিসে যা, তোকে আর চা করতে হবে না, আমি ঠাম্মাকে চা করে দেবো। হ্যাঁ, তুমি যাও বাবু, শিগগির যাও, নাহলে দাদু ভাই আমার বাড়ি মাথায় করবে চিৎকার করে যে আমার বউ কেন ঠিক সময় মতো যায়নি। আমি আসছি ঠাম্মি। এসো। আসছি মা।
এসো। দুগ্গা দুগ্গা। আন্টি, ঠাম্মি, তোমরা উঠে পড়েছো? যাই হোক, ভালোই হলো, আমি চা বানাচ্ছি, এসো তোমরাও খাবে, এসো। তুমি এখন চা তৈরি করলে? হ্যাঁ আন্টি, আসলে এই সময়টা তো আমার গ্রিন টি খাওয়ার সময়, তাই আর কি। বসো ঠাম্মি, এখানে বসো, বসো। তাহলে আমাদের একটু দাও দেখি। হ্যাঁ নিশ্চয়ই দিচ্ছি, দাঁড়াও। তুমি এসব করতে পারো? হ্যাঁ আন্টি, শিখেছি। এই নাও ঠাম্মি, ধরো। আন্টি, এই নাও। কেমন হয়েছে? খুব ভালো, খুব বাহ, ভালো। সত্যি খুব ভালো হয়েছে। মা, দেখেছেন একটা খুব সুন্দর ফ্লেভার আছে? হ্যাঁ দেখলাম। তুমি আজকে প্র্যাকটিসে যাবে না? না আন্টি, আসলে সামনে তো আমার কোনো খেলা নেই, আর তাছাড়া এই যা সবে বিয়ে হলো, তাই আমি কদিন বাড়িতেই থাকতে চাই, পরে প্র্যাকটিসে যাব। আর তাছাড়া তোমাদের সাথে একটু গল্প করে আনন্দ করে সময় কাটাই, রুদ্রকে একটু সময় দিই। আচ্ছা আন্টি, তোমার কি মনে হয় আমাদের একটা পার্টি করা উচিত না? নিশ্চয়ই হবে। তুমি রুদ্রকে বিয়ে করে এই বাড়িতে এসছো, উমা এই বাড়িতে ফিরে এসছে, এটা তো পার্টি করতেই হবে। সবাই মিলে বেশ হই হই করে একটা সেলিব্রেশন না করলে হয়? বেশ, তাহলে বরং আমি পার্টির প্ল্যানটা করি। আঙ্কেলের সাথে আলোচনা করে আমি সমস্ত অ্যারেঞ্জমেন্টটা করে ফেলি, কি বলো? একদম। রোজ শুটিং এর চাপ, ভোরবেলা ওঠা, রাত অবধি কাজ, মাঝে মাঝে মনে হয় কোথাও একটা পালিয়ে যাই শহর থেকে দূরে টুক করে। আপনারা মনে হয় এরকম? তাহলে অংশ নিন দেখলে জি বেড়ানো ফ্রি সিজন 2 তে, 4 এপ্রিল থেকে 29 মে, প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 11টা। জি বাংলা স্ক্রিনে আসা সহজ প্রশ্নের উত্তর দিন আর জিতে নিন বেড়ানোর সুযোগ দারুণ সব জায়গায়।